গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় যিনি সারা জীবন ছিলেন আপোষহীন, তাকে আসলে কখনো কখনো বলা হয় তিনি গণতন্ত্রের মা বা জননীও বলা হচ্ছে। এবং সেই জায়গায় বলতেই হচ্ছে যে তিনি রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। শুধু স্মরণীয় হয়েই তিনি থাকবেন না, তিনি এই রাজনৈতিক যে অঙ্গন অনেকের ক্ষেত্রে একেবারে অনুসরণীয় হয়ে থাকবেন, তাকে অনুসরণ করবেন সবাই। বলছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি কিনা বিএনপির চেয়ারপারসন। এবং আমরা তাকে আসলে যে জায়গাটায় আপোষহীনভাবেই সবচেয়ে বেশি চিনেছি, তিনি আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আমরা আসলে চ্যানেল 9-এর পক্ষ থেকেও শোকাহত এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তার উদ্দেশ্যে। এবং তাকে স্মরণে আমরা আজকে আমাদের যে বিশেষ আয়োজন চিরস্মরণীয়তা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌসী আহমেদ এই আয়োজনে রয়েছি। আর আমাদের সাথে আজকে তার বেগম খালেদা জিয়া সম্পর্কে যার কাছ থেকে শুনব, এরকম একজন রয়েছেন, আপনারাও তাকে চেনেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যিনি স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের অতিথি তিনি হচ্ছেন প্রফেসর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আজকের মানে যে কোনো আমরা আয়োজন, যে কোনো সেটা বিশেষ আয়োজন হোক, আমাদের নিয়মিত আয়োজন হোক, আমরা একটা ভূমিকা বক্তব্য দেবার চেষ্টা করি, সেটা হয়তো একটু গুছিয়ে দেবার চেষ্টা করি। আজকে সব কিছু অগোছালো হয়ে যাচ্ছে, কিন্তু আপোষহীন শব্দটাই শুধু বোধহয় আমি আমার ভূমিকা বক্তব্যে বলতে পেরেছি। সেই জায়গা থেকে শুনতে চাই কতটা আপোষহীন তিনি ছিলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটা বলেছিলেন, আমরা আজকে গোটা জাতি নয়, শুধুমাত্র পৃথিবীর গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ যে যেখানে আছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত। আমি আমার আলোচনার শুরুতেই আজকে বাংলাদেশের এই মহান নেত্রী, আপনি যাকে বলেছেন যে মাদার অব ডেমোক্রেসি নামে যিনি পরিচিত এবং যিনি আপোষহীন দেশনেত্রী নামে আমাদের সকলের সাথে পরিচিত, তার এই প্রয়াণে আমি তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং তার যে পরিবার, সেই পরিবারের শোকসন্তপ্ত পরিবার, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং বিএনপির এবং এই দেশের মানুষের আজকে যে শোকাহত মানুষ, তাদের সাথেও সমবেদনা জ্ঞাপন করছি। আপনি যেমনটা বলেছিলেন, বেগম খালেদা জিয়া তিনি কিন্তু সময়ের সাথে একটা যুদ্ধ করে নিজে বাংলাদেশের রাজনীতিতে একজন আপোষহীন নেত্রীর অভিধা তিনি পেয়েছিলেন এই দেশের মানুষের কাছ থেকে। মানুষ তাকে ভালোবেসে শ্রদ্ধা করে এই অভিধাটি দিয়েছিলেন। আমরা জানি যে তিনি প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার হিসাবে আমরা যারা তাকে জানি, সেই প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিনি সহধর্মিণী ছিলেন। এবং প্রেসিডেন্ট জিয়া তিনি বাংলাদেশের একদম বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মানুষ মূলত বেগম খালেদা জিয়াকে ভালোভাবে জেনেছে প্রথম 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়। আমাদের যখন 25শে মার্চ রাতে, কালো রাতে, যখন অপারেশন সার্চ লাইট চালিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নিরীহ নিরিশ্র বাঙালিদের উপর আক্রমণ চালিয়েছিলেন, সেই সময় বেগম খালেদা জিয়ার স্বামী প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। সেই রাতে তিনি প্রথম পাকিস্তানি সরকারের সাথে সম্পর্ক চিহ্ন করে তিনি উই রিভোল্ট বলে আমাদের স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন। পরবর্তীতে আমরা জানি যে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এরপরে তার যে পরিবার, এবং তিনি যখন মুক্তিযুদ্ধে চলে গেলেন, সেই মুক্তিযুদ্ধে চলে যাওয়ার পর তার স্ত্রী, তার 2 সন্তান, পুত্র সন্তান সহ আজকে যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকো, তাদেরকে নিয়ে তিনি কিন্তু খুব একটা কঠিন সংগ্রামের মধ্যে পড়ে গিয়েছিলেন। এবং এই সংগ্রাম মুখর সময়ের মধ্যে জুলাই মাসে, 1971 সালের জুলাই মাসের 2 তারিখে তাকে পাকিস্তান সেনাবাহিনী গ্রেপ্তার করে এবং যুদ্ধকালীন সময়ে তিনি যে ঢাকা ক্যান্টনমেন্টে তার 2 পুত্র সহ সেখানে কিন্তু বন্দি জীবন যাপন করেন। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি মুক্তি লাভ করে তিনি আমরা জানি যে তার স্বামীর সাথে সিলেটের শমশেরনগরে যেয়ে তাদের দেখা হয়।
তো এই যে তার সংগ্রামী জীবনটা এখানে শুরু হয় দুই শিশুপুত্রকে নিয়ে, তার এই রকম সংগ্রাম মুখর, তিনি মৃত্যুর শেষ পর্যন্ত এই সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু তার সময়টা অতিবাহিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সেনাপ্রধান হলেন বা পরবর্তীতে যখন তিনি সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার ভরকেন্দ্রে আসলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন, তখন কিন্তু বেগম খালেদা জিয়াকে এই দেশের মানুষ দেখেছে শুধুমাত্র রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে, যেখানে প্রেসিডেন্টের ওয়াইফ হিসাবে তার উপস্থিতিটা একেবারে অনিবার্য ছিল, এইখানেই কিন্তু তাকে দেখেছে। এর বাইরে কিন্তু কেউ তাকে কখনো সেইভাবে দেখেনি। আমাদের দেশে সাধারণত রাজনৈতিক পরিবারের নারীদের যে ধরনের ভূমিকায় আমরা দেখি, বা প্রেসিডেন্টের মতো যখন একটা পদে থেকে যেরকম ভূমিকায় দেখি, সেনাবাহিনীর প্রধানের স্ত্রী হিসাবে দেখি, আমরা কিন্তু তাকে সেরকম দেখিনি। সাদামাটা আট পৌরে একজন একেবারেই গৃহিণী হিসাবে তিনি প্রেসিডেন্ট জিয়ার জীবদ্দশাতে তিনি কখনোই বেছে নেননি, সেইভাবেই তিনি জীবনযাপন করেছেন। এবং আমরা জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত যখন হয় 1981 সালের মে মাসে, সেই সময় বেগম খালেদা জিয়ার বয়স মাত্র 36 বছর। এই যে 36 বছরের অকাল বৈধব্য তিনি জীবন গ্রহণ করেছিলেন বা তাকে বরণ করতে হয়েছিল, সেই সময় আপনি দেখেন যে প্রথমে কিন্তু তিনি রাজনীতিতে যুক্ত হবেন এটা কিন্তু তিনি চিন্তাও করেননি। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনৈতিক দলের বয়স, আজকে যেটি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটির বয়স মাত্র 3 বছর। এবং এই 3 বছরে তিনি এই দলটিকে খুব শক্ত সাংগঠনিক ভিত্তির উপরও দিতে পারেননি। এই অবস্থায় তার শাহাদাত বরণের পর এই দলটিও কিন্তু খুবই ঝুঁকির মুখে পড়ল। বিশেষ করে সামরিক স্বৈরাচার যিনি ক্ষমতা দখল করেছিলেন, তিনি এই দলের একটা বড় সুবিধাভোগী অংশকে তিনি তার নিজের সাথে ভিড়িয়ে নিয়েছিলেন। এবং দলের মধ্যে কিছু লোক, তখন তাদের মধ্যেও রাজনৈতিক উচ্চাভিলাষ তৈরি হয়েছিল। সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অত্যন্ত আনুগত্যশীল বা তার খুব ঘনিষ্ঠ কিছু ব্যক্তি বেগম খালেদা জিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসার জন্য তিনি তাকে অনুরোধ করেন। প্রথমে তিনি কিন্তু সম্মত হন নাই এবং তার পরিবারও এতে সম্মতি দেন নাই। কিন্তু তার মধ্যে যে মনন কাজ করেছিল সেটি হলো যে জাতির এই ক্রান্তিকালে তার কিছু একটা করা, এবং সেইখান থেকে সাদামাটা আটপৌরে জীবন থেকে তিনি আসলে রাজনীতিতে আসলেন। এবং রাজনীতিতে আসলেন, দলের প্রাথমিক একটা সদস্য পদ গ্রহণ করলেন। পরবর্তীতে 83 সালে আমরা জানি যে তাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছিল। সেই সময়ও দলের নেতৃত্বের মধ্যেও কিন্তু দুইটা ভাগ ছিল, বিভাজন ছিল। একদল চাচ্ছিল যে উনি এই ক্রান্তিকালে জাতিকে নেতৃত্ব দিবেন, দলেকে নেতৃত্ব দিবেন। আবার কারো কারো যাদের সাথে সামরিক স্বৈরাচারের সাথে একটু বোঝাপড়া ছিল, কেননা এরশাদ কোনোভাবেই চাচ্ছিলেন না যে তিনি রাজনীতির সাথে যুক্ত হন। তো ফলে এই বিরোধটার মধ্যেই তিনি কিন্তু নিজেকে দলের দায়িত্ব কাণ্ডারি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন, চেয়ারপারসন হিসেবে 1984 সালে। সেক্ষেত্রে অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে এখন একটু এই জায়গাটা জানতে চাই। তিনি রাজনীতিতে যুক্ত হলেন এবং রাজনীতিতে যুক্ত হবার 2.5 বছরের মাথায় তিনি দলের চেয়ারপারসনের ভূমিকায় চলে আসলেন। তারপরে সেই যে মাত্র 2.5 বছরের মধ্যে চেয়ারপারসনের ভূমিকায় এসেই তিনি আসলে সেই ভূমিকাটা কতটা অনবদ্যভাবে করতে পেরেছেন সেটা একটু শুনতে চাই। তিনি সেই দায়িত্বভার গ্রহণ করার পর টানা 41 বছর তিনি দলের এই গুরু দায়িত্বটি তিনি পালন করেছেন। 41 বছর। এবং 41 বছরের মধ্যে এই বছরই মে মাসে বোধহয় তার 41 বছর পূর্ণ হয়েছে। পূর্ণ হলো তার এই দলের নেতৃত্বের জায়গায় 41 বছর তিনি নেতৃত্ব দিয়েছেন। বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটির এই 41 বছরের পথ চলা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, অত্যন্ত সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। আপনি দেখেন এরশাদের বিরুদ্ধে যখন এই দলের নেতৃত্ব গ্রহণ করে তিনি তার সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন, প্রথমে বিএনপি, পরবর্তীতে কিন্তু তিনি একটা 7 দলীয় জোটের নেত্রী হয়েছিলেন। এবং তার নেতৃত্বে এই 7 দলীয় জোট এরশাদের 9 বছরের যে সময়, সেই সময় বিন্দুমাত্র কখনো সরকারের কোনো রকমের নিপীড়ন বা প্রলোভনে বিন্দুমাত্র আপোষ করেন নাই। আপনি জানেন যে এরশাদের সময় তিনি 3 বার কারাগারে গেছেন এবং তাকে 1996 সালে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু তিনি জাতির সাথে প্রতারণা করেন নাই। তার যে মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচার হটানো, সেখানে পুনরুদ্ধার করেননি। কিন্তু তার সাথে 8 দলের নেতৃত্ব যিনি দিচ্ছিলেন, আওয়ামী লীগের তৎকালীন সভাপতি এবং সদ্য আমাদের ক্ষমতাচ্যুত এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা কিন্তু অঙ্গীকারাবদ্ধ হয়েছেন যে কোনো
এরশাদের অধীনে কোনো নির্বাচন করে জি। তারা কিন্তু তার ক্ষমতার বৈধতা দিবেন না, কিন্তু 86 সালে তিনি নির্বাচনে চলে গেলেন, অর্থাৎ প্রতিশ্রুতি মানে ভঙ্গ করে তিনি চলে তিনি গেলেন। ভঙ্গ করলেও বেগম বেগম খালেদা খালেদা জিয়া জিয়া করেননি। করেন নাই। আমি এবং আরো শুনবো, কারণ তাকে আমাদের শুনতেই হবে, শুধু আজকের দিনে নয়, এরপরও আসলে শুনতে জি। হবে। যদি রাজনৈতিক চর্চা, রাজনৈতিক আলাপচারিতা আমরা চালিয়ে যেতে চাই, নিঃসন্দেহে তাকে শুনতে হবে। তিনি চিরস্মরণীয় হয়েই থাকবেন। অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আমি এই পর্যায়ে যেটা শুনতে চাই, জিয়াউর রহমানের মৃত্যুর পরে এই আলোচনাটা আমরা ছোটবেলা থেকে শুনেছি যে পারিবারিকভাবে তার যে এক ধরনের যে সচ্ছলতা থাকার কথা, সেখানে তিনি একটা আর্থিক অসচ্ছলতায় পড়ে গিয়েছিলেন, কিন্তু ধৈর্য সহকারে সেটাকেও যে মোকাবিলা করা, এই অংশটা একটু শুনতে চাই। কারণ রাজনৈতিক জায়গায় আমরা অনেক আলাপ করি, অনেক শুনি, কিন্তু তার এই সহিষ্ণুতা বা এই যে ধৈর্যের মাত্রাটা, এটা আলোচনা করাও বোধহয় আমাদের খুব দরকার। দেখুন, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সাক্ষাৎকারে উনি অনেক সময় কখনো কখনো এই কথাগুলো বলেছেন, এবং তার এই অসুস্থতাকালীন সময়ে আমি অনেক মানে সোশ্যাল মিডিয়াতে এইগুলো শেয়ারটা শুনেছি, যে তিনি বাংলাদেশের একজন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তার স্ত্রী ছিলেন, সেনা প্রধানের তিনি স্ত্রী ছিলেন, এবং পরবর্তীতে তিনি বাংলাদেশের প্রেসিডেন্টের স্ত্রী ছিলেন। জি। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জীবন, আমরা সকলেই জানি যে সেই জীবনে তিনি অত্যন্ত অনাড়ম্বর একজন জীবন যাপন করতেন। তার যে পুত্র, দুই পুত্র সহ তার যে সংসার ছিল, সেই সংসারে আমরা খুব বেশি সচ্ছলতার কোনো ছিল না, বহিঃপ্রকাশ কখনো ছিল না, এবং সেটা তিনি বলেছেন। এবং বিশেষ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মৃত্যুর পর এইগুলো আমাদের গণমাধ্যমে অনেক প্রকাশিত হয়েছে। তিনি খালেদা জিয়াকে তার সংসার পরিচালনার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ মধ্য দিয়েই তার সন্তানদের লেখাপড়া করানো, তাদের মানে দৈনন্দিন সংসারের খরচ নির্বাহ, সেগুলো করতো, এবং সেই টাকার পরিমাণটা খুব বেশি ছিল না, এবং এই কারণে তিনি ব্যক্তিগতভাবে অনাড়ম্বর জীবন যাপন করতে হয়েছে। এবং তার সন্তানদের অনেক আলোচনা আমরা শুনেছি যে তারা স্কুলে সাইকেলে করে, দুই ভাই এক সাইকেলে করে যেতেন, এই ধরনের বক্তব্য আমরা শুনেছি। এবং জিয়াউর রহমানের যে প্যান্ট কেটে আজকে যিনি শার্ট কেটে আজকে যিনি মানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকেও কিন্তু পরিধান করতে হয়েছে। এবং একজন গৃহিণী হিসাবে একেবারে একটা সীমাবদ্ধ অর্থের মধ্য দিয়ে তাদের যে এই যে জীবনযাপন পরিচালনার যে ট্রেনিংটা এবং এই কাজটা, এবং এটা একজন সেনাপ্রধান এবং একজন প্রেসিডেন্টের স্ত্রী হিসাবে, এটি আমাদের বাংলাদেশের আজকের বাস্তবতা এটি চিন্তা করার কোনো অবকাশ নেই। কিন্তু বেগম খালেদা জিয়াকে এই জীবনটা পার করে আসতে হয়েছে। এবং এই যে পরিবারের অভিভাবকত্ব, এবং আপনি দেখবেন যে জায়মা রহমান গত সপ্তাহখানেক আগে, অর্থাৎ দেশ থেকে যিনি যখন খুব সংকট সময়, সেই সময় তার ভেরিফাইড ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, এবং সেইখানে তিনি তার দাদিকে তিনি মানে একজন প্রধানমন্ত্রী বা রাজনীতিবিদ হিসাবে না, একজন পরিবারের অভিভাবক হিসাবে কেমন করে দেখেছেন, সেই কথাটা তিনি বলেছিলেন। তো বেগম খালেদা জিয়ার একটা বর্ণাঢ্য রাজনীতিক জীবন আছে, সেই রাজনীতিক জীবনের বাইরে তার একটা মানে পারিবারিক জীবন আছে, এবং সেই পারিবারিক জীবনে তিনি অত্যন্ত দায়িত্বশীল একজন ছিলেন। স্বামীর সহযোগী হিসাবে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। সন্তানদের প্রতিপালনের ক্ষেত্রে তিনি মানে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। এমন কি এরশাদের বিরুদ্ধে রাজনীতির যে সময়টা, সেই সময়টাতে তার ছেলেরা তো একরকমের শিশুপুত্রই বলা যায়। সেই সময়টায় রাজনীতির এই কঠিন সময়টার পাশাপাশি তিনি তার পরিবারকে তিনি সময় দিয়েছেন, এবং এইগুলো তারেক রহমান এবং অন্যরা তাদের আলাপচারিতায়, স্মৃতিচারণে এই কথাগুলো কিন্তু বলেছেন। তো আমরা যেটা দেখেছি যে খালেদা জিয়ার মধ্যে কয়েকটা সত্তা একসাথে বসবাস করত। একটা হলো যে তিনি একসময় যখন স্বামী ছিলেন, তার স্ত্রী, দায়িত্বশীল স্ত্রী, সন্তানদের জন্য অত্যন্ত দায়িত্বশীল একজন মা তিনি, এবং একজন রাজনীতিবিদ, এবং একই সাথে তিনি কিন্তু একজন রাষ্ট্রনায়ক এবং দেশের প্রধানমন্ত্রী হিসাবেও তিনি কাজ করেছেন। তো সব কিছু মিলিয়ে আমরা দেখেছি যে তার যে জায়গাটা যেটা ছিল, সেইটা জায়গাটা হলো যে একটা বহুমাত্রিক গুণাবলীর তিনি অধিকারী ছিলেন। একটা পরিবারকে আগলে রেখেছেন যেমনভাবে, বৃহত্তর পরিবার হচ্ছে তার রাজনৈতিক দল, সেটাকে তিনি আগলে রেখেছেন। আরও বৃহত্তর পরিবার যদি তার বলি, সেটা হলো দেশ। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে, এমনকি বিরোধী দলে থাকা সময়েও এই দেশটাকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তিনি সমানতালে, সমভাবে
তিনি মানে দায়িত্ব পালন করেছেন। আপনি তো বলছিলেন যে তার রাজনৈতিক জীবনের পাশে পারিবারিক জীবনটাও তিনি অনেক গুরুত্ব সহকারে সেই দায়িত্বটাও পালন করেছেন। তার পারিবারিক জীবন কখনো তার রাজনৈতিক জীবনে প্রভাব ফেলেনি, কিন্তু তার রাজনৈতিক জীবনের যে প্রভাব অর্থাৎ প্রতিহিংসার যে আঘাত সেটা গিয়ে পরিবারে পড়েছে। আমরা দেখেছি তার বাড়ি হারাতে হয়েছে। জি। আর সেই জায়গাটা আসলে কতটা অসহায়ত্ব তিনি বোধ করেছিলেন সেদিন। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে একটা চরম অসহিষ্ণুতার মানে অপসংস্কৃতি চালু আছে, এবং এটা আমরা গত দেড় যুগে সেটা আমরা প্রবলভাবে উপলব্ধি করেছি। বেগম খালেদা জিয়া এই রাজনীতি করতে গিয়ে তো তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন অনেকবার। এরশাদের সময় আমরা বলেছি যে তিনি 3বার কিন্তু কারারুদ্ধ হয়েছেন। এর আগে আমরা বলেছি যে মুক্তিযুদ্ধের সময় তাকে মানে কারাবরণ করতে হয়েছে। তো এই 3বার তিনি পরিবার থেকে এরশাদের সময় বিচ্ছিন্ন হয়েছেন, এবং এবং এটা বিচ্ছিন্ন হয়েছেন। এবং আপনি তার সরকার পরিচালনা বিশেষ করে 96 থেকে 2001 সাল, এটাও কিন্তু তার জন্য খুব সুখকর সময় ছিল না, এবং তার দলের জন্য খুব সুখকর সময় ছিল না। বিশেষ করে 2006 সালে এসে যখন বাংলাদেশ একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলো, জেনারেল মঈন ইউ আহমেদ এবং ফখরুদ্দিনের নেতৃত্বে, সেই সময়ে তারা বাংলাদেশকে একটা মূলত বিরাজনীতিকরণের একটা উদ্যোগ তারা নিয়েছিলেন, অপ উদ্যোগ আর কি। সেটার শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া, এবং সেটার শিকার আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হয়েছিলেন, কিন্তু দুইজনের মাত্রাটা কিন্তু ভিন্ন রকমের। তৎকালীন যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সময় কিন্তু তিনি ওই সরকারের নতি স্বীকার করে একসময় কিন্তু দেশ থেকে চলেও গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া, তার উপর যখন এই চাপটি প্রয়োগ করা হলো, তাকে গ্রেপ্তার করা হলো, একই সাথে তার 2 পুত্রকে গ্রেপ্তার করা হলো, এবং আজকে যিনি একেবারে বীরের বেশে দেশে ফিরে এসেছেন, তারকে গ্রেপ্তার করার পর তার প্রতি যে শারীরিক মানসিক যে নির্যাতন করা হয়েছিল, এবং এইটা তো চিন্তা করা যায় না। এবং তাকে সেই সময় প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি তাদেরকে, পরিবারকে নিয়ে আপনি দেশ থেকে চলে যান, যদি দেশ থেকে চলে না যান তাহলে আপনার এই সন্তানদের জীবন সংশয়ের মধ্যে পড়বে। সেই সময় কিন্তু তিনি অত্যন্ত বীরত্বের সাথে বলেছিলেন, বীরদর্পে বলেছিলেন যে আমার এই দেশ ছাড়া কোনো ঠিকানা নাই, এই দেশের মানুষই আমার স্বজন, আমার 2 পুত্র হয়তো হারাতে পারি, কিন্তু আমার দেশে অগণিত আমার মানে সন্তানের সম পুত্ররা আছে। তিনি কিন্তু নতি স্বীকার করেননি। শেষ পর্যন্ত তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, আপনি জানেন। এবং এই যে তাকে বাধ্য করা হলো চোখের সামনে, তিনি যখন 1 বছর পর কারাগার থেকে মুক্ত হয়ে প্রথমেই তিনি পিজি হাসপাতালে গেছেন, এবং পিজি হাসপাতালে যে তিনি তার সন্তান তারেক রহমানকে যে অবস্থায় তিনি দেখেছিলেন একজন মা হিসাবে, সেটি মেনে নেওয়া খুব সহজসাধ্য ছিল না। এটা তো তিনি মানে ধৈর্যের সাথে সেগুলো মোকাবেলা করেছেন। 10 সালে আপনি বলেছেন 10 সালে যে কাজটি করা হয়েছিল, ক্যান্টনমেন্টে যে বাড়িটির কথা আমরা বলেছি, সেই বাড়িটার কথা, মইনুল রোডের যে বাড়ি, এটা তো তার অনেক স্মৃতি বিজড়িত। আপনি দেখেন সেই বাড়ি থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, এবং কতটুকু চরম জিঘাংসার বহিঃপ্রকাশ হিসাবে এটি করা হয়েছিল যে এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পরবর্তীতে বলেছেন যে ওনাকে কোন সময় নাকি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি গর্বের সাথে বলেছেন যে সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে তাকে এখান থেকে আমি বাড়ি ছাড়া করব। এটা আমাদের অন রেকর্ড তিনি বলেছেন। তো এই জিজ্ঞাসার শিকার হয়ে এক কাপড়ে, শুধু তাই নয়, সেই বাড়িটা থেকে তাকে বিতাড়িত করার সময় তার ব্যক্তি চরিত্র হননের যে মানে আপনার মনে থাকতে পারে যে কত ধরনের টানা হেঁচড়া, শুধু না, সেখানে মানে বিভিন্ন জিনিস দেখিয়ে তাকে চারিত্রিক মানে ভাবে ম্যাগাজিন দেখিয়ে এটা সেটা আপনি দেখেছেন যে কত কিছু করা হয়েছে, এখনো সেই ফুটেজগুলো ভেসে বেড়ায়। এবং তিনি একজন নারী হিসেবে এই বাড়ি থেকে বের হয়ে এসে গুলশানের চেয়ারপারসনের যে অফিস, সেখানে যে তিনি সংবাদ সম্মেলন করেছেন, আজকে বিভিন্ন টেলিভিশনে সেই দৃশ্যটা মানে বের হচ্ছে যে তার যে কান্না, তার যে আবেগ, এটা এই দেশের মানুষকে আজকে নতুনভাবে আবার নাড়া দিচ্ছে। তারপরে আপনি দেখেন এখান থেকে 13 সালে তিনি যখন মার্চ ফর ডেমোক্রেসির জন্য মানে আন্দোলন করেন, সেই সময় কী রকম নিপীড়ন, এবং এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা শিক্ষকরা সেদিন রাস্তায় নেমেছিলাম, অনেকেই শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিল পুলিশ এবং এই আওয়ামী পেটুয়াদের দ্বারা। আপনি 14 সালের নির্বাচনের পর 15 সালে যখন তিনি একটা কর্মসূচি দেন, তার অফিসে আপনার মনে আছে যে তাকে বালুর ট্রাক
এগুলো দিয়ে কতদিন অফিসে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেখানে টেলিফোন লাইন সংযুক্ত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, এবং এই অবরুদ্ধ জীবনযাপনের মধ্যেই তিনি কিন্তু সংবাদ পেয়েছিলেন তার আরেক পুত্র যিনি মালয়েশিয়াতে চিকিৎসাধীন ছিলেন, যাকেও নিপীড়ন করা হয়েছিল, আরাফাত রহমান কোকুর মৃত্যু সংবাদ তিনি পেয়েছিলেন। একজন নারীর জন্য যিনি অকালে বৈধব্য বরণ করতে হয়েছে, এবং যিনি এই দুই সন্তানকে অবলম্বন করে বেঁচেছিলেন, দেশবাসীকে অবলম্বন করে বেঁচেছিলেন, তার এই বয়সে এই পুত্রের এই করুণ মৃত্যু এবং এক পুত্রের দেশ থেকে বাধ্য করা, তার জীবনের জন্য তার উপর দিয়ে একজন ব্যক্তি মানুষ হিসেবে তার কি গেছে এটা আমরা উপলব্ধি করতে পারি। তার আপনি ব্যক্তি মানুষ বললেন, তো সেই সময়গুলোতে তার অনেক বেশি অসহায়ত্বের মধ্যেও তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন, সেরকম আরও অনেক দৃঢ়তা রয়েছে তার রাজনৈতিক জীবনে, যেগুলো এখনো আসলে অনুকরণীয়, অনুসরণীয় হয়ে রয়েছে বা থাকবে চিরকাল একদম এদেশের মানুষের মধ্যে। আরাফাত রহমান কোকুর মৃত্যু এই পর্যন্ত বলছিলেন, সেই সময়ও তিনি দৃঢ়তা দেখিয়েছিলেন, কারণ মা হিসেবে তো ভেঙে পড়ার কথা ছিল। রাজনৈতিক দৃঢ়তা তিনি অনেক দেখিয়েছেন, সেটা একটু শুনতে চাই। দেখেন যে এই দৃঢ়তাটা একেবারে জীবনের শেষ পর্যন্ত তিনি দেখিয়েছেন। জীবনের সাথে তিনি পাঞ্জা লড়েছেন, দীর্ঘদিন অসুস্থতার সাথে পাঞ্জা লড়েছেন, এটি তার রয়েছে। আমি যেটা বলছিলাম যে তারেক রহমান কোকুর মৃত্যুর পর বাংলাদেশের রাজনীতির একটা সংকটময় কালে, আপনি 18 সালের যে নির্বাচন হলো, নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে এবং জিয়া পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা এবং বিএনপিকে রাজনৈতিক দল হিসাবে এটাকে নিঃশেষ করে দেওয়ার জন্য শেখ হাসিনার আমলে, ফেসিবাদ আমলে অনেক চেষ্টা করা হয়েছে। এই অপচেষ্টার অংশ হিসাবেই কিন্তু বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানের নামে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এবং সর্বশেষ বেগম খালেদা জিয়াকে আপনি জানেন যে দুটো রাজনৈতিক মামলায় তাকে বিচারের নামে প্রহসন করে তাকে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল। একটি হলো জিয়া অরফানেজ ট্রাস্ট আর একটা হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্টের, যেখানকার একটা টাকাও কখনো আত্মসাৎ হওয়া দূরের কথা, এই টাকা যেগুলো আনা হয়েছিল এর চেয়ে অনেক বৃদ্ধি পাওয়া হয়েছে। কিন্তু নিম্ন আদালত তার নামে যে রায় দিয়েছিল, উচ্চ আদালতে যখন ন্যায় বিচার পেতে গেলেন, কতটুকু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী তিনি হয়েছিলেন, সেই রাজনৈতিক সেইখানে তো তিনি কোনো প্রতিকার পাননি, বরং নিম্ন আদালতের যে রায়টা হয়েছিল, যে শাস্তিটা হয়েছিল উচ্চ আদালতে, সেটাকে দ্বিগুণ করে দেওয়ার একটা নজিরবিহীন দৃষ্টান্ত এখানে স্থাপন করা হয়েছিল, এবং বিচার ব্যবস্থাটাকে একটা চরমভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল ওই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নির্দেশে। এবং এই আগস্টের পরে উচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগ তার এই মামলার যখন তাকে নির্দোষ হিসাবে খালাস প্রদান করে, সেই সময় কিন্তু এই বিষয়গুলো বারবার এসেছে। এই রায়ের মধ্যে একাধিকবার বিচারকরা সেটা বলেছেন যে একজন মানুষের প্রতি রাজনৈতিক জিজ্ঞাসার কতটুকু নির্মম হতে পারে, এই মামলাটা হলো তার একটা নজির। তো সেই খালেদা জিয়া 18 সালে তিনি জেলে গেলেন, তাকে আবার নিঃসঙ্গ করা হলো, পরিবার থেকে বিচ্ছিন্ন করে হলো, আপনজনদের থেকে তাকে আবার নিঃসঙ্গ করা হলো। 2020 সালে করোনাকালীন সময়ে অসুস্থ প্রধানমন্ত্রী, অসুস্থ বেগম খালেদা জিয়াকে একটা নির্বাহী আদেশে তাকে নিজ গৃহে থাকার, রাজনীতি থেকে বিযুক্ত করে গৃহে থাকার একটা অনুমতি দেওয়া হলো। সেখানেও অত্যন্ত রেস্ট্রিক্টেড কিছু মানুষ অনুমতিক্রমে তার সাথে দেখা করতেন, এক ধরনের নিঃসঙ্গ জীবন। এবং সেই সময়ে আপনি দেখেন যে ওনাকে যখন বিদেশে উন্নত চিকিৎসার জন্য দল থেকে, পরিবার থেকে বারবার, তখনকার প্রধানমন্ত্রী সেটা তো দেনইনি, উল্টো কী ধরনের তার প্রতি অশিষ্টাচারমূলক আচরণ করেছিলেন। এবং সেইখানে তাকে একবার প্রস্তাব দেওয়া হয়েছিল যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে দাও, তিনি কিন্তু সেটি করেননি। তিনি করেননি, কেননা তিনি বলেছিলেন যে আমি কোনো অপরাধ করিনি। ফলে রাষ্ট্রপতির কাছে বিচার চাওয়া ক্ষমা ভিক্ষা করা চাওয়া হলো অপরাধকে স্বীকার করে। যেহেতু আমি কোনো অপরাধ করিনি, অতএব ক্ষমা প্রার্থনা করার এটার আমার কোনো অবকাশ নেই। তিনি বরং তার মৃত্যুকে শ্রেয় মনে করেছেন। এই যে ধরেন ব্যক্তিত্বের দৃঢ় চেতা এবং যে এই অবস্থান আজকের বাংলাদেশের রাজনীতির মধ্যে নেই। এই শেখ হাসিনা তিনি একাধিকবার বিদেশে চলে গেছেন, এবং সর্বশেষ তিনি শুধু যান নাই, সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে তিনি গেছেন। উনি সাহসিকতার সাথে তার এই ব্যক্তিত্বের দৃঢ়চেতা, যে সেই যে মনোভাবটা, সেটার কারণে বোধহয় দলও অনেক বেশি সুসংহত ছিল, যে নেত্রী যেহেতু এত কিছু মেনে নিচ্ছেন, এত কিছু সহ্য করছেন, দলও সেখানে অনেক জুলুম অত্যাচার সহ্য করেছে। আমি যে কথাটি বলতে চাই যে তিনি এই যে কাজটি করে গেছেন, এবং এই যে তার কর্মী, সমর্থক, নেতৃত্ব, পরিবারকে যে শিক্ষা দিয়েছেন, আর সবচেয়ে বড় তার শিক্ষা হলো যে এত কিছু করার পর পরিবর্তিত পরিস্থিতিতে তিনি 7 আগস্ট 2024 সালে
জাতির উদ্দেশ্যে মানে জনতার উদ্দেশ্যে বিএনপির একটা সমাবেশে তিনি ভার্চুয়ালি আপনি এভার কেয়ার হাসপাতালের বেডে বসে থেকে তিনি একটা ছোট্ট সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন যখন জাতি খুবই মানে একটা বেহাল অবস্থার মধ্যে আমরা ছিলাম। সেখানে তিনি বলেছেন যে কোনো প্রতিহিংসা নয়, এত কিছু গেছে। তিনি জেলে থাকা অবস্থায় তার মা তৈয়বা খানম মারা গেছেন, এটাও আমরা জানি যে তৈয়বা খানম তিনি মারা গেছেন। তো এত কিছুর পর একটা পরিবারের উপর এত নিপীড়ন, দলের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এরাও তো প্রত্যেকেই তার সন্তান সম এবং তাকেই অভিভাবক হিসাবে নিয়েছেন এবং তার নির্দেশে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এত কিছুর পরেও তিনি এসে জাতির উদ্দেশ্যে ছোট্ট একটা ভাষণ তিনি দিয়েছেন এবং সেইখানে বলেছেন যে কোনো প্রতিশোধ নয়, বরং ভালোবাসা এবং শান্তি এবং জ্ঞান ভিত্তিক সমাজ এখানে তৈরি করতে হবে। এবং এই জন্য তিনি তার দলের নেতাকর্মী, বিশেষ করে সেই বক্তব্যে তিনি তরুণদেরকে, যারা দেশের আগামী দিনের নেতৃত্ব দিবেন, সেই তরুণদের প্রতি একটা আহ্বান জানিয়েছিলেন যে সকল প্রকার হিংসা, বিদ্বেষ, প্রতিশোধমূলক পরায়ণতা এগুলো থেকে বের হয়ে যেয়ে আমরা একটা সহমর্মিতার জ্ঞান ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আপনি চিন্তা করতে পারেন যে এত অত্যাচার, এত নিপীড়ন, এত অপমান, এত অপদস্থ করার পর যার মধ্য দিয়ে এটার বহিঃপ্রকাশ হয় সেটি তিনি কোন লেভেলের নেত্রী হন। এবং এই যে তার ব্যক্তিত্বের এই অসাধারণ গুণটি, সেটি মনে হয় তার পুত্র তারেক রহমানের মধ্যে কিছু আছে। এবং ব্যক্তিত্বের অসাধারণের আরও তো অনেকগুলো গুণ রয়েছে। আমি ছোট্ট করে আজকের বিশেষ আয়োজনে এটাও একটু শুনতে চাই। সবাই কিন্তু আসলে এই কথাটা বলেন যে বেগম খালেদা জিয়া খুব স্বল্পভাষী মানুষ ছিলেন, বাহুল্য বর্জিত ভাষণ দিতেন বা বক্তব্য রাখতেন, খুব বেশি বাহুল্য কথাবার্তা তার বক্তব্যে থাকতো না। সেই জায়গাটা যদি একটু বলেন। দেখেন, বেগম খালেদা জিয়ার একটা মানুষের মধ্যে, আমি এটা বলা ঠিক হবে না যে অত্যন্ত প্রখর ব্যক্তিত্ববান একজন মানুষ ছিলেন। সৌম্য দর্শন যেমন ছিলেন, ঠিক প্রখর ব্যক্তিত্ববান একজন মানুষ ছিলেন। আপনি যেটা বলেছেন, আমরা তার আমার জীবনে একাধিকবার তার মানে কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে। সেই সময় আমরা প্রত্যেকবারই দেখেছি যে তিনি কথা বলতেন কম, অন্যের কথা শুনতেন এবং অন্যের কথাটা শুনতেন, অন্যের মতটাকে তিনি নিতেন, তারপরে তিনি নিজের মতো করে স্বল্প ভাষায় সেই কথাগুলো তিনি বলতেন। আজকের রাজনীতিতে বাগাড়ম্বর এটা তো একটা প্রধান অস্ত্র হিসাবে তিনি পলিটিক্যাল রেটরিক যে আমরা বলি যেগুলো, সেইগুলোর মধ্যেও দেখবেন যে খুবই কম উনি এটা ব্যবহার করতেন। এবং তার এই যে প্রখর ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটাই কিন্তু সব মানুষকে, তার রাজনৈতিক সহযোদ্ধা যারা ছিলেন, তার সাথে যারা সরকার পরিচালনায় যারা কাজ করেছেন, আমি অনেক সরকারি কর্মকর্তাদের কাছে শুনেছি 2 সপ্তাহ আগে এই সেটে ওনার সাথে কাজ করেছেন এমন একজন অবসরপ্রাপ্ত সচিবও এসেছিলেন, সেই অনুষ্ঠানে আমি ছিলাম, যে তাদের মুখ থেকেও শুনেছি যে তিনি কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং এই ব্যক্তিত্ব তাকে সর্বমহলে একজন শ্রদ্ধার পাত্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং অতিরিক্ত কথন রাজনীতিবিদদের জন্য কত দুরাবস্থা তৈরি করতে পারে আমরা তো নজির দেখলাম। এবং যিনি তার সাথে আমরা যে প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ ছিলেন, তার এই অতিকথনের কারণে উচ্চ আদালত থেকে রং হেডেড এই উপাধিও কিন্তু আমরা শুনেছি হয়েছে। কিন্তু বিপরীত দিকে এই বেগম খালেদা জিয়া, যাকে আমরা দেখেছি যে আমাদের প্রথাগত লেখাপড়ায় অনেকে আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ আছেন, কিন্তু ওনাকে কিন্তু এটাও নিয়েও কটাক্ষ করা হয়েছে। কিন্তু কিছু মানুষ আছেন পৃথিবীতে আসেন যে মানুষগুলো প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে স্বশিক্ষায় অনেক বেশি উপরে চলে যান। শি ওয়াজ দ্যাট লেডি। এবং তিনি আজকে যে অবস্থানে আমাদের গেছে, আমি এটা চিন্তা করছিলাম যে সকালবেলা থেকে, যে তিনি তো একজন পরিবারের চার দেয়ালে একেবারে আমাদের দেশের সাধারণ গৃহিণীর মতো জীবন যাপন করে সময়ের প্রয়োজনে তিনি দলের কাণ্ডারি হয়েছিলেন। তার নিজের দল, তার স্বামীর প্রতিষ্ঠিত দল জাতীয়তাবাদী রাজনীতি বিএনপির কাণ্ডারি হয়েছিলেন। সময়ের প্রয়োজনে স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি জোটবদ্ধ রাজনীতির অনেক জোটের নেতৃত্ব দিয়েছিলেন। 7 দলীয় জোট, 4 দলীয় জোট, 20 দলীয় জোটের তিনি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু মৃত্যুর প্রাক্কালে এবং জীবনের শয়ান্নে এসে তার বিরুদ্ধে যখন এত অপমান, অপদস্থ, এত নিপীড়ন, নির্যাতন, এগুলোর মধ্য দিয়ে সময়ের প্রয়োজনে আবার তিনি শুধুমাত্র বিএনপির নেত্রী হিসাবে তার প্রস্থান ঘটেনি, তিনি আমাদের জাতীয় অভিভাবক, জাতির নেত্রী হিসাবে তার এই প্রস্থান ঘটেছে। এবং তিনি একজন গৃহবধূ থেকে নিজের, আমাদের দেশে পুরুষশাসিত সমাজে তিনি যখন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন, মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী হলেন তিনি, নারী প্রধানমন্ত্রী হলেন তিনি। এবং আমাদের উপমহাদেশের রাজনীতিতে ইন্দিরা গান্ধী কি বলে আমাদের দেশের 2 জন ছাড়া
আর ইয়াতে আমাদের কি বলবো শ্রীলঙ্কা এবং পাকিস্তানে, এছাড়া কিন্তু নারীদের শীর্ষ পদে আরোহণের সংখ্যা কম, বিশেষ করে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সারা বিশ্বে খুঁজলেও তো আসলে অনেক বেশি সবাই না। পাবে না। তো তিনি কিন্তু সেটা করেছেন। এই পুরুষ শাসিত সমাজে প্রথমবার এই যাত্রাটা কিন্তু তার জন্য খুব সহজ ছিল না। দলের ভেতরেও তার কিন্তু প্রতিযোগিতার মধ্য দিয়েই কিন্তু তাকে নিজের অবস্থানটি রেখেছেন, এবং তিনি এই তার নিজের ব্যক্তিত্ব, তার যে রাজনৈতিক দূরদৃষ্টি, প্রখর জ্ঞান, মেধা এবং দেশ পরিচালনায় তার যে এই সাফল্য, আজকে আমরা সংসদীয় গণতন্ত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে যাব, এবং এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে, সংসদীয় নির্বাচনের আগে জাতি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে যে বাংলাদেশে যে একদলীয় বাকশাল প্রবর্তনের মাধ্যমে যে সংসদীয় ব্যবস্থার বিলুপ্তি ঘোষণা করা হয়েছিল, তার নেতৃত্বে সেই সংসদীয় আমরা যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য এত আন্দোলন করি, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ত্রয়োদশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তিনিও কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা সাংবিধানিক রূপ দিয়েছিলেন। ফলে বাংলাদেশের রাজনীতিতে একজন ব্যক্তি মানুষ হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে, একজন একজন সরকার প্রধান হিসাবে এখনো গণভোটের আলোচনা করলে আমাদের সেই গণভোটের যে ত্রয়োদশ দ্বাদশ সংশোধনের সময় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বললে সেই ঘুরে ফিরে তিনি আসবেন, আলোচনা করতে হয়, এবং তিনি সেই সম্মান, সেই শ্রদ্ধা পেয়েছেন। যে অপমান অপদস্থ তাকে করা হয়েছে, তারপরও সবকিছু ছাপিয়ে আজকে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন দেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র, বিশ্বের গণমাধ্যমগুলোতে তাকে অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করা হচ্ছে আজকে। নিঃসন্দেহে তাকে নিয়ে আমরা আরো অনেক কথা বলতেই হবে, যেটা বলছিলাম শুরুতে, কিন্তু আজ এখনকার এই মুহূর্তের বিশেষ আয়োজন এই পর্যায়ে এখনই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধু একটি কথা বলেই শেষ করতে চাই, জন্মিলে মরিতে হয়, কিন্তু এমন মৃত্যু আসলে কজন পান? তিনি এমন একটি সময়ে এসে তার প্রস্থান হয়েছে, বা তিনি চলে গেছেন আমাদের ছেড়ে, যে সময়টা তিনি সব কিছুকে ছাপিয়ে আমাদের অভিভাবক হয়েছেন। এক বাক্যে তার অভিভাবকত্বেই আমরা আজ রয়েছি। সেই জায়গায় তাকে আমাদের স্মরণ করতেই হবে। তার যে এবং এই যে বিষয়টা, এটা আসলে শুধু ভাগ্যগুণে হয় না, কর্মগুণে হয়। কর্মগুণে তিনি এটা প্রতিষ্ঠা করে গিয়েছেন। হয়তো সামনের দিনে আমাদের আরও তাকে নিয়ে অনেক বেশি গবেষণাও করতে হবে, অনেক আলোচনা চালিয়ে যেতে হবে। এই বিশেষ আয়োজন এই পর্যায়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।